হাই শিক্ষার্থী বন্ধুরা, সাবিদ এডুকেশন সেন্টারে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি 3 ধরনের বাক্য তৈরি করার স্ট্রাকচার নিয়ে সাজানো হয়েছে এবং এই 3 ধরনের বাক্য খুবই গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের জন্য। এই 3 ধরনের বাক্য আমরা প্রতিদিনই কারো না কারোর সাথে বলে থাকি, এই 3 ধরনের ভাষা আমরা ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই 3 ধরনের বাক্য, এই যে গুরুত্বপূর্ণ 3 ধরনের বাক্য সম্পর্কে তোমরা জানতে পারবে, বলতেও পারবে এবং লিখতে পারবে। তার আগে একটি কথা, যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে, যাতে কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করবে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলে যাওয়া যাক সেই স্ট্রাকচার, সেই 3টি স্ট্রাকচারে। তো আজকের যে বাক্য তৈরি করার যে স্ট্রাকচার সেটা আমি অন্যভাবে সাজিয়েছি, যে বাংলা বাক্য রীতির উপর নির্ভর করে আমি স্ট্রাকচারগুলো সাজিয়েছি। যেমন এখানে আমরা বেশ 5টি বাক্য দেওয়া রয়েছে, এখানে এই 5টি বাক্য দিয়ে খেয়াল করি। বাজারে গিয়ে কোনো লাভ নেই, কামালের সাথে কথা বলে কোনো লাভ নেই, এখানে এসে কোনো লাভ নেই, এখন ঘুমিয়ে কোনো লাভ নেই, এখন কান্না করে কোনো লাভ নেই। এখানে প্রতিটা বাক্যই একটা বাক্য রীতি ফলো করেছে। বাক্য রীতিটা হচ্ছিল কোনো কিছু করে কোনো লাভ নেই, যেমন গিয়ে কোনো লাভ নেই, কথা বলে কোনো লাভ নেই, এসে কোনো লাভ নেই, ঘুমিয়ে কোনো লাভ নেই, অর্থাৎ কোনো কিছু করে কোনো লাভ নেই। এই ধরনের একটা বাক্য রীতি ফলো করেছে। এই বাক্যগুলো লিখতে গেলে যদি আমরা টেন্সের মাধ্যমে লিখতে চাই তাহলে বাক্যগুলো লিখতে পারবো না। এই ধরনের বাক্য লিখতে গেলে একটা স্ট্রাকচার ফলো করে, টেন্স না, একটা স্ট্রাকচার ফলো করে। সেই স্ট্রাকচারকে ফলো করে এই বাক্যগুলো লিখতে হবে। সেই স্ট্রাকচারটা কি, এই বাক্য লিখতে গেলে সেই স্ট্রাকচারটা কি হবে সেটা আমরা এখন দেখে নিই। স্ট্রাকচারটি হচ্ছে, প্রথমে আমাকে দিতে হবে ইট ইজ নো ইউজ, তারপর আমাকে কি দিতে হবে, ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ এই বাক্যটা যদি বাজারে গিয়ে কোনো লাভ নেই, এই বাক্যটা যদি আমি লিখতে চাই তাহলে প্রথমে আমাকে লিখতে হবে ইট ইজ নো ইউজ, কোনো লাভ নেই, এটা থাকলে আমাকে লিখতে হবে ইট ইজ নো ইউজ। তারপর ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এই বাক্যের মধ্যে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে এই বাক্যের ভার্ব কোনটা, বাজারে যাওয়া, তাহলে ভার্ব গো, তাহলে গোয়িং। তারপর বলছে বাক্যের বাকি অংশ, যদি ভার্বটা দেওয়ার পর যদি বাক্যে আরও অতিরিক্ত কিছু থাকে তাহলে আমাকে সেটা লিখতে হবে। তাহলে কি বাজারে যাওয়ার ইংরেজি গো টু মার্কেট, তাহলে কি ভার্বের সাথে আইএনজি গোয়িং টু মার্কেট। বাজারে গিয়ে কোনো লাভ নেই, তাহলে কি হবে, ইট ইজ নো ইউজ গোয়িং টু মার্কেট। যদি বলে ভাত খেয়ে কোনো লাভ নেই, তাহলে প্রথমে আমাকে কি লিখতে হবে, ইট ইজ নো ইউজ, তারপর এখানে ভার্ব ইটিং রাইস। টিভি দেখে কোনো লাভ নেই, তাহলে আমাকে লিখতে হবে ইট ইজ নো ইউজ, টিভি দেওয়ার ইংরেজি ওয়াচ টিভি, তাহলে ওয়াচিং টিভি, ভাবের সাথে কী করতে হবে, আইএনজি করতে হবে। যদি বলা হয় যে বইটি পড়ে কোনো লাভ নেই, তাহলে কি হবে, প্রথমে আমাকে কী করতে হবে, ইট ইজ নো ইউজ দিতে হবে। তারপরে বইটি মানে রিড দ্য বুক, তাহলে কি হবে, ইট ইজ নো ইউজ রিডিং দ্য বুক। এখানে ভাবসে কী করতে হবে, আইএনজি করতে হবে। এবার আমরা আরও একটি উদাহরণ ভালোভাবে খেয়াল করি। কামালের সাথে কথা বলে কোনো লাভ নেই, তাহলে কি হবে, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো ইউজ। তারপরে কি, কথা বলে ইংরেজি টক, কারোর সাথে কথা বললে টক টু দিতে হয়, তাহলে কি এখানে ভাষায় আইনজি করা হলো, কি কেন যে বলছে ভাষায় আইনজি করতে হবে। তাহলে ইট ইজ নো ইউজ টকিং টু কামাল, অর্থাৎ কামালের সাথে কথা বলে কোনো লাভ নেই। এখন যদি বলা হয় বাবার সাথে কথা বলে কোনো লাভ নেই, তাহলে কি হবে, ইট ইজ নো ইউজ টকিং টু ফাদার। যদি বলে আমার মায়ের সাথে কথা বলে কোনো লাভ নেই, তখন কী হবে, ইট ইজ নো ইউজ টকিং টু মাই মাদার। যদি বলা হয় এখন টিভি দেখে কোনো লাভ নেই, তাহলে কি হবে, ইট ইজ নো ইউজ ওয়াচিং টিভি নাও। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। এবার তোমরা একটু নিজেরাই করার চেষ্টা করো এবং উত্তরটি কমেন্ট বক্সে লিখবে। এবার আমি যে নিয়মটি এতক্ষণ তোমাদের শেখালাম, এই নিয়মটি একটু ভালো করে আবার ভিডিওটি রিপিট করে দেখো। দেখার পর এখানে 3টি বাক্য দেওয়া হয়েছে, এখানে এসে কোনো লাভ নেই, এখন ঘুমিয়ে কোনো লাভ নেই, এখন কান্না করে কোনো লাভ নেই। এই 3টি বাক্য তোমরা নিজেরাই করার চেষ্টা করো এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে দাও, এবং আমি এটা পরবর্তীতে কমেন্টে গিয়ে এটা আমি তোমাদের দেখব। এবার আমরা যাব 2 নম্বর বাংলা বাক্য রীতি। এবার আমরা 2 নম্বর স্ট্রাকচারে আসলাম।
আমি যে বলেছিলাম যে আজকের ভিডিওটি 3টি স্ট্রাকচার নিয়ে সাজানো হয়েছে, তার প্রথম স্ট্রাকচারটি গেল, এবার দ্বিতীয় স্ট্রাকচারটি। আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। বাক্যগুলো দিয়ে আমরা একটু খেয়াল করি। সে অঙ্কটা করতে গিয়েও করতে পারেনি। তুমি এখানে আসতে চেয়েও আসতে পারোনি। আমরা খেলতে গিয়েও খেলতে পারিনি। আমি কান্না থামাতে গিয়েও থামাতে পারিনি। এই যে কোনো কিছু করতে গিয়েও মানে সেটা করতে পারিনি, এখানে সবাই বাক্যগুলো আমরা দেখি প্রতিটা বাক্য একটা রীতি ফলো করেছে, একটা বাংলা বাক্য একটা রীতি ফলো করেছে। এই ধরনের বাক্যগুলো যদি আমরা টেন্সকে ফলো করে লিখি তাহলে আমরা কখনোই লিখতে পারবো না। এই ধরনের বাক্যগুলো একটা স্ট্রাকচার ফলো করে এবং এই বাক্যগুলো স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই বাক্যগুলো লিখতে গেলে যে স্ট্রাকচারটি ফলো করবে সেটি আমরা একটু দেখে নেই। স্ট্রাকচারটি হচ্ছে, প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে কুড নট অ্যাবাউট টু দিতে হবে। প্রথমে আমাকে সাবজেক্ট দিতে হবে, তারপর কি দিতে হবে, কুড নট অ্যাবাউট টু, তারপরে ভার্ব ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর কি দিতে হবে, ইএক্স মানে এক্সটেনশন, অর্থাৎ অতিরিক্ত যেটা থাকবে বাক্য মানে ভাব দেওয়ার পর যদি অতিরিক্ত কিছু থাকে সেটা আমাকে দিতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর কুড নট অ্যাবাউট টু, তারপর হচ্ছিল কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছিল এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত অংশ। তাহলে আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি, তাহলে এখানে এই বাক্যের সাবজেক্টকে আমি দেওয়া হয়েছে এখানে। তারপরে কি দিতে হবে, কুড নট অ্যাবাউট টু, তাহলে কুড নট অ্যাবাউট টু অর্থাৎ আই কুড নট অ্যাবাউট টু। এই বাক্যে ভাব কোনটা, বলা, সত্য বলা। সত্য বলা ইংরেজি ছিল স্পিক দ্য ট্রুথ, আর মিথ্যা বলা ইংরেজি ছিল টেল এ লাই। সত্য বলা ইংরেজি কি, স্পিক দ্য ট্রুথ, আর মিথ্যা বলা ইংরেজি হচ্ছে কি, টেল এ লাই। গল্প বলা ইংরেজি ছিল টেল এ স্টোরি বা টেল দ্য স্টোরি, মানে গল্প বলার ক্ষেত্রে টেল ব্যবহার করতে হয়, মিথ্যা বলার ক্ষেত্রেও টেল ব্যবহার করতে হয়। তাহলে কি হবে, আই কুড নট অ্যাবাউট টু স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। এখন যদি বাক্যটা এরকম বলা হয় যে আমি খাইতে গিয়েও খাইতে পারিনি, তাহলে কি হবে, আই কুড নট অ্যাবাউট টু ইট। আমি খেলতে গিয়েও খেলতে পারিনি, তাহলে কি হবে, আই কুড নট অ্যাবাউট টু প্লে। আমি পড়তে গিয়েও পড়তে পারিনি, তাহলে কি হবে, আই কুড নট অ্যাবাউট টু রিড। সুন্দর একটি মজার বাক্য। এই ধরনের বাক্য আমরা কিন্তু প্রায়শই বলে থাকি। আরও একটু আমরা উদাহরণ খেয়াল করি ভালোভাবে বোঝার জন্য। সে অঙ্কটা করতে গিয়েও করতে পারেনি, তাহলে এখানে সাবজেক্টকে হি, তারপর আমার কী ব্যবহার করতে হবে, কুড নট অ্যাবাউট টু, সেই কুড নট অ্যাবাউট টু ব্যবহার করা হয়েছে, হি কুড নট অ্যাবাউট টু। তাহলে অঙ্ক করা ইংরেজি হলো কি, অঙ্ক ইংরেজি ছিল কি, দ্য সাম, তাহলে ডু দ্য সাম। তাহলে হি কুড নট অ্যাবাউট টু ডু দ্য সাম, অর্থাৎ সে অঙ্কটা করতে গিয়েও করতে পারেনি। এই যে বাক্য আমরা যদি এইভাবে বলা হয়, একটা বাক্য বলা হয়েছে সে বইটি পড়তে গিয়েও পড়তে পারেনি, তাহলে কি হবে, হি কুড নট অ্যাবাউট টু রিড দ্য বুক। সে তার সাথে কথা বলতে গিয়েও বলতে পারেনি, তাহলে ইংরেজিতে কি হবে, হি কুড নট অ্যাবাউট টু টক টু হিম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। এবার একটু ভালোভাবে খেয়াল করি যে এখানে 3টি বাক্য দেওয়া রয়েছে। তুমি এখানে আসতে চেয়েও আসতে পারোনি, আমরা খেলতে গিয়েও খেলতে পারিনি, আমি কান্না থামাতে গিয়েও থামাতে পারিনি। এই যে 3টা বাক্য দেওয়া রয়েছে, এই 3টা বাক্য তোমরা পূর্বের একটু আগে যে আমি যে স্ট্রাকচারটি আলোচনা করলাম, যে বাক্য রীতিটি আলোচনা করলাম, সেই স্ট্রাকচারকে ফলো করে তোমরা এই 3টি বাক্য লিখবে এবং অবশ্যই আমার সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার চলে যাওয়া যাক 3 নম্বর বাংলার বাক্য রীতি। 3 নম্বর বাংলা বাক্য রীতি যেটা বলা হয়েছে, আমি বই পাগল। খেয়াল করি একটু, সে টাকার পাগল, তুমি খাওয়ার পাগল, কামাল ফুটবল খেলার পাগল, রিতা টিভি দেখার পাগল। এই যে কেউ কোনো কিছুর পাগল অথবা কোনো কিছু করার পাগল, এটা একটা আমরা এখানে খেয়াল করে দেখি প্রতিটা বাক্য একটা রীতি ফলো করেছে। তুমি খাওয়ার পাগল, কামাল ফুটবল খেলার পাগল, রিতা টিভি দেখার পাগল। এখন যদি বলে আমি, এখানে বলা আছে আমি বই পাগল অথবা আমি বই পড়ার পাগল, এই ধরনের একটা বাক্য রীতি, এই ধরনের বাক্য কিন্তু আমরা প্রায়শ কিন্তু বলি। আমরা কিন্তু অনেক সময় বলি যে ও কিন্তু টাকার পাগল, এই ধরনের কিন্তু অনেক সময় বলি কিন্তু আমরা, ও আড্ডার পাগল। মানে এই ধরনের কেউ কোনো কিছু করার পাগল বা কোনো কিছু পাগল হলে এই ধরনের বাক্যগুলো কখনোই
টেন্স ফলো করে না, এই ধরনের বাক্যগুলো একটা কি ফলো করে, স্ট্রাকচার ফলো করে। সেই বাক্যের স্ট্রাকচারটি আমরা এখন দেখে নেই। সেই স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে অ্যাম ইজ আর, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী আমাকে অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে। এই সাবজেক্টের উপর নির্ভর করবে যে সাবজেক্টের সাথে কী হবে, অ্যাম হবে না ইজ হবে না আর হবে। এটা আমি অনেকগুলো এর আগে পূর্বে বেশ কয়েকটি ভিডিওতে আমি আলোচনা করেছি যে অ্যাম ইজ আর কখন কীভাবে ব্যবহার করতে হয়। যদি তোমাদের সেই সম্পর্কে জানা না থাকে তাহলে আমরা পূর্বের ভিডিওগুলো তোমরা একটু দেখে নিবা, দেখে নিলে আমরা অনেক ওখানে পূর্বের স্ট্রাকচারগুলো সম্পর্কে জানতে পারবা এবং অনেক কিছু জানতে পারবা। তারপর তাহলে কী করতে হবে, সাবজেক্ট, তারপরে হলো অ্যাম ইজ আর, তারপর কী ব্যবহার করতে হবে, ম্যাড অফ, তারপর কী ব্যবহার করতে হবে, ম্যাড অফ, তারপরে নাউন, অথবা যদি নাউন আসে তাহলে নাউনটা লিখতে হবে, আর যদি ভাব আসে ভাব আসে কী করতে হবে, আইএনজি করতে হবে। একটু আমি বুঝাচ্ছি, প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে হলো সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর, তারপরে ম্যাড অফ, তারপরে কি নাউন অথবা ভার্বের সাথে আইএনজি। নাউনও আসতে পারে, যদি নাউন আসে তাহলে আমরা নাউন দেবো, আর যদি ভার্ব আসে তাহলে কী করবো, ভার্বের সাথে কী করবো, আইএনজি করবো। যেমন আমি বই পাগল, তাহলে কী হবে, আই অ্যাম, প্রথমে আই দিতে হবে, সাবজেক্ট আই, তারপরে অ্যাম ইজ আর, আইয়ের সাথে কী হয়, অ্যাম হয়, তাহলে আই অ্যাম, তারপর কী দিতে হবে, ম্যাড অফ দেওয়া হয়েছে। তারপর এখানে বলছি কি পাগল, বই পাগল, তাহলে বুক, এখানে নাউন এসেছে, বই হচ্ছে নাউন। আর যদি বলতো আমি বই পড়ার পাগল, বই পড়ার পাগল, তাহলে কি হতো, আই অ্যাম ম্যাড অফ, এখানে ভাব এসেছে, তাহলে বই পড়া ইংরেজি কি, রিড বুক, তাহলে সেই ভাবের সাথে কী করতে হবে, আইএনজি, যে ভাবের সাথে আইএনজি করতে হবে, তাহলে রিডিং বুক। যদি বলো আমি টিভি পাগল, তাহলে আই অ্যাম ম্যাড অফ টিভি। আর বলে আমি টিভি দেখার পাগল, তাহলে কী হবে, আই অ্যাম ম্যাড অফ ওয়াচিং টিভি। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমার নিয়মটি বুঝতে পেরেছ। এবার এই নিয়মটি বোঝার জন্য আরও একটু উদাহরণ আমরা ভালোভাবে খেয়াল করি। সে টাকার পাগল, তাহলে কী হবে, প্রথমে আমাকে দিতে হবে সাবজেক্ট সে, হি, তারপরে অ্যাম ইজ আর, হির সাথে কী হয়, ইজ, তারপরে কি দিতে হবে, ম্যাড অফ, তাহলে ম্যাড অফ দিয়েছি আমি এখানে, হি ইজ ম্যাড অফ কিসের পাগল, টাকা, টাকাটা হচ্ছে হলো নাউন, তাহলে কী হবে, মানি, হি ইজ ম্যাড অফ মানি, সে টাকার পাগল। এখন যদি বলা হতো সে টাকা উপার্জনের জন্য পাগল, তাহলে কী হতো, হি ইজ ম্যাড অফ আর্নিং মানি, যখন ভাব আসবে ভাবসা কী করতে হবে, আইএনজি করতে হবে। এখন এই বাক্যটা যেরকম থাকতো, সে খাওয়ার পাগল, তাহলে কী হতো, হি ইজ ম্যাড অফ ইটিং। আমরা আরও একটু উদাহরণ ভালোভাবে খেয়াল করি বোঝার জন্য। যেমন এখানে বলছে সে খাওয়ার পাগল, তাহলে প্রথমে কী করছে, হি ব্যবহার করবো, তারপরে অ্যাম ইজ আর, তাহলে হি ইজ, তারপর কী হবে, ম্যাড অফ, তারপরে কি খাওয়ার, এখানে খাওয়াটা হচ্ছে ভার্ব, তাহলে কী হবে, ইটিং, তাহলে কী হবে, হি ইজ ম্যাড অফ ইটিং, অর্থাৎ সে খাওয়ার পাগল। সে যদি পড়ার পাগল, তাহলে কী হবে, হি ইজ ম্যাড অফ রিডিং। সে যদি বলে সে খেলার পাগল, তাহলে কী হবে, হি ইজ ম্যাড অফ প্লেইং। যদি বলা সে মেয়ের পাগল, তাহলে হি ইজ ম্যাড অফ কী হবে, গার্লস। এইভাবে আমরা এই স্ট্রাকচার ফলো করে আমরা এই ধরনের অনেক বাক্য আমরা বলতেও পারবো এবং কী করতে পারবো, লিখতেও পারবো। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তার আগে একটু কথা, আমরা এই যে বাক্যর স্ট্রাকচার আমরা শিখলাম, এই বাক্যের স্ট্রাকচার ফলো করে এখানে দেওয়া হয়েছে তিনটি বাক্য। তুমি খাওয়ার পাগল, কামাল ফুটবল খেলার পাগল, রিতা টিভি দেখার পাগল। এখানে যে তিনটা বাক্য দেওয়া রয়েছে, তোমরা এই স্ট্রাকচার ফলো করে তোমরা এই তিনটি বাক্য অবশ্যই করবে এবং আমার সেই তিনটি বাক্য অবশ্যই আমার এই কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবে। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব